হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 2 এর ক্লাস 8 এর অস্থিত পৃথিবী এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগের দিন আমি পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারটি পড়িয়েছি। দেখো, প্রথমে এই চ্যাপ্টারটি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে হবে। প্রথমে আমরা জানব প্যানজিয়া কি, তার সাথেই সম্পর্কিত প্যানথালাসা কি, পাত সংস্থান তত্ত্ব কি যেটা খুবই গুরুত্বপূর্ণ, পাত সীমানা আর হিমালয় পর্বতের সৃষ্টি কেমনভাবে হয়েছে, এগুলো আমরা জানব এই স্লাইডে। তাহলে এসো, প্রথমে আমরা কি জানব প্যানজিয়া কি। প্যানজিয়া হলো এমন একটা অবস্থান যেটা আলফ্রেড ওয়েগনার নামক এক বিজ্ঞানী প্রথম উল্লেখ করেছিলেন। কি সেই ব্যাপারটা হচ্ছে প্রায় 30 কোটি বছর আগে এই যে এত স্থলভাগ বা মহাদেশ যেগুলো আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে রয়েছে, সেইগুলোই একটা সময়ে নাকি একসাথে জুড়ে ছিল, যেটাকে নাম দেওয়া হয়েছিল মহাদেশ বা প্যানজিয়া। বোঝা গেল? তাহলে আলফ্রেড ওয়েগনারের মতে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর এই গোটা স্থলভাগ একত্রিত অবস্থায় ছিল, যেটাকে আমরা প্যানজিয়া বলে জানি। কিন্তু বর্তমানে এই প্যানজিয়া ভেঙেই 7টি মহাদেশ তৈরি হয়েছে। প্যানথালাসা জিনিসটাও তেমন, যে প্রায় 30 কোটি বছর আগে আলফ্রেড ওয়েগনারের মতে এই যে গোটা সমুদ্র বা মহাসমুদ্র ভাগ, এইগুলো সমস্ত একত্রিত অবস্থায় ছিল, অর্থাৎ একসাথে জুড়ে ছিল। কিন্তু পরবর্তীকালে এই পাত সংস্থান তত্ত্ব বা মহাসঞ্চরণ তত্ত্বের মাধ্যমে এগুলো কি হয়েছে, আলাদা আলাদা অংশে বিভক্ত হয়েছে। তাই বর্তমানে আমরা 5টা মহাসাগর চিনতে পারি। তাহলে প্যানজিয়া হলো মহাদেশের যে ব্যাপারটা, আর প্যানথালাসা হলো মহাসাগরের ব্যাপারটা। প্যানথালাসে কি হয়, যে 30 কোটি বছর আগে এই যে গোটা সমুদ্র ভাগ মহাসাগর ভাগ একত্রিত অবস্থায় ছিল, সেটাকে আমরা প্যানথালাসা বলছি। কিন্তু তারপরে পাত সংস্থান তত্ত্ব বা মহাসঞ্চরণ তত্ত্বে উল্লেখ করা হয় যে এটা 5টি মহাসাগরে বিভক্ত হয়। পরের পয়েন্ট দেখো, পাত সংস্থান তত্ত্ব কি। তো এসো এবার আমরা আলোচনা করব পাত সংস্থান তত্ত্ব নিয়ে। তো এই পাত সংস্থান তত্ত্ব 1960 সালে বিজ্ঞানী রিচার্ড মেডো, পিচো, এই সমস্ত বিজ্ঞানীরা এই পাত সংস্থান তত্ত্বটি তুলে ধরেছিলেন। পাত সংস্থান তত্ত্বে উল্লেখ করা হয়েছে যে ভূত্বক এরকম অনেকগুলি বড়সড় এবং ছোট পাত নিয়ে গঠিত, যে পাতগুলি অনবরত মুভমেন্ট করে যাচ্ছে, আর যে পাতগুলির জন্য আমরা ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত এই সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলি লক্ষ্য করতে পারছি। পাত সীমানা সব থেকে গুরুত্বপূর্ণ। তো পাত সীমানাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা, দ্বিতীয়টি হলো অপসারী বা গঠনকারী পাত সীমানা, আর 3 নম্বরটি হলো নিরপেক্ষ পাত সীমানা। প্রথমটা চিত্র দেখো, তাহলেই বুঝতে পারবে যে অভিসারী পাত সীমানাতে 2টি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হয়। তাই 2টি পাতের মুখোমুখি সংঘর্ষের ফলে আমরা ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত এই সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলি লক্ষ্য করি। তাই এই পাত সীমানাকে বলা হয় বিনাশকারী পাত সীমানা, মানে এই পাত সীমানাতে ধ্বংস হয়, কোনো সৃষ্টি হয় না। বোঝা গেল? ছবি দেখলেই বুঝতে পারবে যে এই একটি পাত আর একটি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হয়েছে। তো একটা সময় এরা কি হবে, একে অপরের কাছাকাছি আসবে, ধাক্কা খাবে এবং প্রবল সংঘর্ষ হবে, যার প্রভাবে এই জায়গাটা বরাবর আমাদের যে কম্পন সৃষ্টি হবে সেটাই ভূমিকম্পের রূপ নেবে। আমাদের জাপানে ভূমিকম্প প্রবণ দেশ। তো জাপান কেন ভূমিকম্প প্রবণ দেশ? কারণ জাপানের এই যে ভূত্বক, এই ভূত্বকের যে প্লেটগুলি রয়েছে সেগুলি বেশিরভাগই এই অভিসারী আর নিরপেক্ষ পাত সীমানা। তাই এই পাতগুলি পরস্পরের দিকে বারবার মুভমেন্ট করে, সংঘর্ষ করে, আর ভূমিকম্প হয়। তো এই ঘটনা বারবার ঘটে বলে জাপান ভূমিকম্প প্রবণ দেশ।
তো পরের পয়েন্টে দেখো অপসারী বা গঠনকারী পাতসীমানা। এই পাতসীমানায় কি হয়, দুটি পাত পরস্পরের বিপরীত মুখে অগ্রসর হয়। পরস্পরের বিপরীত মুখে অগ্রসর হওয়ার জন্য এরা কোনো সংঘর্ষে লিপ্ত হয় না, এখানে কোনো বিনাশ দেখা যায় না, এখানে কি দেখা যায়, সৃষ্টি। মানে দুটি পাত যখন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এর নিচে যে সমস্ত পর্বত সৃষ্টির অনুকূল অবস্থা রয়েছে সেইগুলো ওপরে উত্থান হবে। তাই এই পাতসীমানাকে বলা হয় গঠনকারী পাতসীমানা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো নিরপেক্ষ পাতসীমানা। এই পাতসীমানা বরাবর দুটি পাত একে অপরের বিপরীত মুখে অগ্রসর হয় ঠিকই, কিন্তু দুজনাকে টাচ করে চলে যায়। বোঝা যাচ্ছে? এইটা কি পরস্পরের মুখোমুখি, এইটা কি পরস্পরের বিপরীতমুখী, একে অপরকে টাচ করবে, সংঘর্ষ করবে, কিন্তু কোনো টাচ করবে না। বাট এই নিরপেক্ষ পাতসীমানাতে কি হবে, একে অপরকে টাচ করে বিপরীত মুখে অগ্রসর হবে। এই পাতসীমানা কি, এই পাতসীমানা বরাবর আমরা দেখতে পাবো চ্যুতি বা ফাটল। কারণ যখন দুটি পাত, বড়সড় দুটি পাত পরস্পরের বিপরীত মুখে অগ্রসর হচ্ছে ঠিকই, কিন্তু পরস্পরকে কি করে যাচ্ছে, স্পর্শ করে যাচ্ছে। তাই সেই সীমানা বরাবর একটা চ্যুতি বা ফাটল লক্ষ্য করা যাবে। তো তিনটি পাতসীমানাতে কি কি ঘটে, এইটাতে যেহেতু এটা বিনাশকারী পাতসীমানা, তাই এতে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত ঘটে। এইটা যেটা গঠনকারী পাতসীমানা, তাই এইটাতে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়া বা বিভিন্ন পাহাড় সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যাবে। এইটাতে নিরপেক্ষ পাতসীমানাতে যেহেতু চ্যুতি বা ফাটল লক্ষ্য করা যাবে, তাই সেই চ্যুতি বা ফাটল বরাবর বিভিন্ন প্রকার পদার্থের উত্থান ঘটবে। তো এই জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। লাস্ট দেখো হিমালয় পর্বতের সৃষ্টি, অর্থাৎ হিমালয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ সেই হিমালয় যেটা তিনটি ভাগে বিভক্ত, হিমাদ্রি, হিমাচল, শিবালিক, আর তার উপরেও রয়েছে ট্রান্স হিমালয়া, যেটা কারাকোরাম, লাদাখ, জাসকার, তিনটে ভাগে বিভক্ত। সেই হিমালয় পর্বতের কিভাবে সৃষ্টি হলো, তো এই চিত্রে দেখো দেখতে পাবে দুটি পাত, একটি ভারতীয় পাত আর একটা ইউরেশীয় পাত। ভারতীয় পাত আর ইউরেশীয় পাত অভিসারী পাতসীমানা বরাবর যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ঠিক তার মধ্যবর্তী স্থলে রয়েছে টেথিস সাগর, যেটা অগভীর আর যেখানে পলির পরিমাণ প্রচুর। নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারতীয় পাত আর ইউরেশীয় পাত যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করে, ঠিক তার মধ্যবর্তী স্থলে রয়েছে টেথিস সাগর। এই টেথিস সাগর একটি অগভীর সাগর, এখানে পলির পরিমাণ প্রচণ্ড বেশি। এবার এই দুটি পাত যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করবে, তখন এই মধ্যবর্তী স্থলের যে পলি সেটা ওপরের দিকে উঠতে থাকবে। সেটাই ঘটেছে, আর এই পলিটা উপর দিকে উঠে গিয়ে হিমালয় পর্বতের রূপ নিয়েছে। তাহলে কটা পাত, দুটো পাত, একটা ভারতীয় পাত আর একটা ইউরেশীয় পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করার জন্য এবং মাঝখানে টেথিস সাগর অবস্থান করার জন্য সেই টেথিস সাগরের পলি সংঘর্ষে ওপরে উঠে গেছে, আর সেই পলিটাই পরবর্তীকালে হিমালয় পর্বতের রূপ নিয়েছে। তো এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে এই স্লাইডের গুরুত্বপূর্ণ অংশগুলি কোনগুলি। প্রথমে অগ্ন্যুৎগম কি, মোস্ট ইম্পর্টেন্ট। আগ্নেয় পর্বত কি, বিদার অগ্ন্যুৎগম আর লাভা মালভূমি। বিদার অগ্ন্যুৎগম আর লাভা মালভূমি। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ, সব থেকে গুরুত্বপূর্ণ এটা, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। প্রথমে কি আসছে অগ্ন্যুৎগম। তো অগ্ন্যুৎগম কি, কিছুক্ষণ আগে আমি কিছুটা বলেছি, এবার আমি পুরোটা বলবো। অগ্ন্যুৎগম কি না, ভূগর্ভের গলিত পদার্থ যেটাকে আমরা ম্যাগমা বলছিলাম, সেই ম্যাগমা সমেত জলীয় বাষ্প, গ্যাস, এগুলো প্রচণ্ড গতিতে ভূপৃষ্ঠের কোনো ফাটল বরাবর বাইরে যখন বেরিয়ে আসে লাভা রূপে, তখন এটাকে বলা হয় অগ্ন্যুৎগম। এবার এই অগ্ন্যুৎগমের উৎসস্থল কোনটা, আগ্নেয়গিরি। ঠিক আছে, এবার পরেরটাই দেখো আগ্নেয় পর্বত কি আছে, এর সাথেই অ্যাটাচ।
অর্থাৎ বারবার যখন কোনো একটা আগ্নেয়গিরি দিয়ে বারবার ওই গলিত পদার্থগুলো বা গ্যাস বা জলীয় বাষ্প ছিটকে বাইরে বেরিয়ে আসছিল, তখন ওগুলো কি হচ্ছিল, তখন ওগুলো ওই পাহাড়ের বরাবর জমা হচ্ছিল। এই অগ্নুদ্গমে যখন ওই গলিত পদার্থ বা গ্যাস, জলীয় বাষ্প বা বিভিন্ন পদার্থ যখন প্রচণ্ড গতিতে ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসছিল, তখন ওটা ওই ফাটলের চারিদিকে জমা হচ্ছিল। এই জমা হতে হতে একটা সময় গিয়ে দেখা যাবে যে ওই শেপটা হয়ে যাবে শঙ্কু আকৃতির। বোঝা গেল? মানে ওই ফাটলের চারিদিকে এই সমস্ত পদার্থগুলো জমে জমে একটা সময় দেখা যাবে সেটা শঙ্কু আকৃতি গঠন করেছে, তখন সেটাকে আমরা আগ্নেয় পর্বত বলবো। এবার এই আগ্নেয় পর্বতকে আর একটা নাম দেওয়া যায়, সেটা হলো সঞ্চয়জাত পর্বত। কেন? কারণ এই আগ্নেয় পর্বত সঞ্চয় দ্বারা গঠিত, অর্থাৎ বিভিন্ন পদার্থ যেগুলো বাইরে বেরিয়ে আসছিল আর ফাটলের চারিদিকে জমা হচ্ছিল, সেগুলো কি হচ্ছিল, সঞ্চয় হচ্ছিল, তাই এই পর্বতের নাম সঞ্চয়জাত পর্বত। এবার এই আগ্নেয় পর্বতের কিছু উদাহরণ রয়েছে, যেমন ভারতের ক্ষেত্রে ব্যারেন, যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় সেই ব্যারেন, আর জাপানের ফুজিয়ামা, এই দুটো হলো, আরও আছে, তবে এই দুটো হলো সবথেকে গুরুত্বপূর্ণ আগ্নেয় পর্বত। তাহলে দুটো বুঝতে পারলে যে একটা অগ্নুদ্গমে কি হয় না, ভূগর্ভের গলিত পদার্থ ম্যাগমা রূপে কোনো একটা ফাটল বরাবর বাইরে বেরিয়ে আসে লাভা রূপে, এটা হলো অগ্নুদ্গম। এবার এই অগ্নুদ্গমের উৎসস্থল হলো আগ্নেয়গিরি। এবার এই আগ্নেয়গিরির ফাটল বরাবর যে গলিত পদার্থগুলো বারবার বেরিয়ে আসছে, সেটা অনেক সময় পর গিয়ে দেখা যাবে ফাটলের চারিদিকে ওই পদার্থগুলো শঙ্কু আকৃতির মতো জমা হয়েছে, দিয়ে সেটাকে আমরা বলছি আগ্নেয় পর্বত। আর আগ্নেয় পর্বতের আর একটা নাম কি বললাম, সঞ্চয়জাত পর্বত। পরের টপিকে এসো, বিদার অগ্নুদ্গম ও লাভা মালভূমি কি। আমরা কি দেখেছিলাম যে অভিসারী পাতসীমানা বরাবর দুটো পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ হয়, আর ওই সংঘর্ষ হওয়ার পর যে কম্পনটা তৈরি হয় সেটাই ভূমিকম্প আর অগ্নুদ্গমের রূপ নেয়। তো এটা হয় কি, এটা হয় বিধ্বংসী অগ্নুৎপাত বা বিধ্বংসী ভূমিকম্প। কিন্তু আরও যে দুটো পাতসীমানা তোমাদেরকে পড়ালাম, একটা পড়ালাম নিরপেক্ষ পাতসীমানা আর একটা পড়ালাম অপসারী পাতসীমানা, ওই দুটো পাতসীমানা বরাবরও কিছু অগ্নুদ্গম ঘটতে লক্ষ্য করা যায়, যে অগ্নুদ্গমটা হয় শান্ত প্রকৃতির। বুঝতে তোমরা নিশ্চয়ই পারছো, কারণ একটা পাতসীমানা বরাবর টাচ করে চলে যায়, সেই চ্যুতি বা ফাটল বরাবর অগ্নুৎপাত, আর একটা দূরে চলে যায়, সেটার প্রভাবেও একটা অগ্নুৎপাত ঘটে। তো এই দুটোর প্রভাবে যে অগ্নুৎপাতটা ঘটে সেটা দেখা যায় শান্ত প্রকৃতির, তাই এটাকে আমরা বলছি বিদার অগ্নুদ্গম। বুঝতে পারলে? এই অগ্নুদ্গম আর এই অগ্নুদ্গমের পার্থক্য বুঝতে পারলে যে এইটা খালি কি নিরপেক্ষ পাতসীমানা আর অপসারী পাতসীমানা বরাবর ঘটে, কারণ এটা শান্ত প্রকৃতি। আর অভিসারী, অপসারী, নিরপেক্ষ তিনটে পাতসীমানা বরাবর যেটা হয় সেটাই হচ্ছে অগ্নুদ্গম। আর লাভা মালভূমি কি, এইটার প্রভাবই হয় যে বিদার অগ্নুদ্গমের প্রভাবে যে মালভূমি সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি লাভা মালভূমি। কোথায় দেখতে পাওয়া যায়? দাক্ষিণাত্যে, অর্থাৎ ভারতের সাউথ যে সমস্ত অঞ্চল সেখানে লক্ষ্য করা যায়, যেমন মহারাষ্ট্রে। ঠিক আছে, তো এর পরের টপিক দেখো আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ। আগ্নেয়গিরিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, একটি সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি কি না, যে আগ্নেয়গিরি দিয়ে প্রত্যেক সময় কি হচ্ছে, অগ্নুৎপাত ঘটতে দেখা যাচ্ছে, যেটা সব সময় ব্যস্ত প্রকৃতির, সেটাকে আমরা বলছি সক্রিয় আগ্নেয়গিরি। অর্থাৎ এই মানে আগ্নেয়গিরি থেকে প্রত্যেক সময় কি হয়, অগ্নুৎপাত ঘটে। উদাহরণ হিসাবে স্ট্রমলি আর ভারতের ব্যারেন, অর্থাৎ এই দুটো গুরুত্বপূর্ণ আগ্নেয়গিরি দিয়ে সব সময় অগ্নুৎপাত ঘটতে দেখা যায়। সুপ্ত আগ্নেয়গিরি কি? সুপ্ত আগ্নেয়গিরি হলো এই আগ্নেয়গিরি অনেক দিন আগে অগ্নুৎপাত ঘটিয়েছে, এর অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা 20 বছর আগে একটা অগ্নুৎপাত ঘটিয়েছে, সেইটার আবার অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তার মানে সেটা পুরোপুরিভাবে মৃত নয়, মানে সেইটা থেকে আর অগ্নুৎপাত হবে না,
এটা বলা যাবে না। অর্থাৎ যেটাতে অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা রয়েছে বা যেটা একটা সিকোয়েন্স অনুযায়ী 10 বছর অন্তর অন্তর বা 5 বছর অন্তর অন্তর বা 1 বছর অন্তর অন্তর অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়, সেটাকে আমরা বলবো সুপ্ত আগ্নেয়গিরি। উদাহরণ জাপানের ফুজিয়ামা আর ক্রাকাতোয়া, যেটা ইন্দোনেশিয়াতে দেখা যায়। আর মৃত আগ্নেয়গিরি হলো সেই সমস্ত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি থেকে আর কোনো অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা নেই, অর্থাৎ যেটা অনেক বছর আগে অগ্ন্যুৎপাত ঘটিয়েছে আর বিভিন্ন কারণবশত আমরা লক্ষ্য করতে পারছি যে এই আগ্নেয়গিরিগুলি থেকে কোনোভাবে কোনো অগ্ন্যুৎপাত ঘটতে পারে না, সেটা হলো মৃত আগ্নেয়গিরি। উদাহরণ হচ্ছে পোপো। তো এই তিনটের মধ্যে ডেঞ্জারাস কোনটা? তিনটের মধ্যে ডেঞ্জারাস হলো সুপ্ত আগ্নেয়গিরি, কারণ এটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, তার একটা সময় ঘুম ভাঙবেই, আর যখন ঘুম ভাঙবে সেটা প্রচণ্ড গতিতে আর প্রচুর পদার্থগুলোকে বাইরে বার করবে, কারণ সেটা অনেক পদার্থ অনেক দিন ধরে জমা রয়েছে, আর যেহেতু অনেক দিন ধরে হয়নি তাই সেটা প্রচণ্ড গতিতে আর প্রচুর পদার্থগুলোকে নিয়ে বাইরে বেরোবে। তাই এখানকার মধ্যে সবথেকে বিধ্বংসী যেটা হবে সেটা হচ্ছে সুপ্ত। আর সক্রিয় আগ্নেয়গিরি সবসময় ঘটছে, তাই এটার যে টেন্ডেন্সি সেটা আমরা বুঝতে পারি। আর মৃত আগ্নেয়গিরি যেটা মরে গেছে আর তার থেকে কোনো অগ্ন্যুৎপাত হবার সম্ভাবনা নেই। এবার আমরা দেখব যে এই স্লাইডের গুরুত্বপূর্ণ অংশ কোনগুলি। প্রথমে দেখব ভূমিকম্প কী। তাহলে ভূমিকম্প কী, এখানে দুটো যদি আমরা ভাগ করি তাহলেই বুঝতে পারবো। দেখো ভূমি আর কম্প। ভূমি মানে হচ্ছে ভূপৃষ্ঠ, কম্প মানে কাঁপা। অর্থাৎ যদি কোনো কারণবশত ভূপৃষ্ঠ হঠাৎ করে কেঁপে যায় তখন আমরা সেই পরিস্থিতিটাকে কি বলবো? ভূমিকম্প। বোঝা গেল? আরেকবার বলি যে ভূমি অর্থাৎ ভূপৃষ্ঠ যদি কোনো কারণবশত হঠাৎ করে কম্প মানে কেঁপে যায় তখন তাকে আমরা কি বলবো? ভূমিকম্প। এরপরে দেখো ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কি, ছবিতে আমি বুঝিয়েছি। ভূমিকম্পের কেন্দ্র দেখো আমি দেখিয়েছি, যেটা কোথায় থাকে? ভূগর্ভে থাকে। আর উপকেন্দ্র কোথায় থাকে? ভূপৃষ্ঠে। পার্থক্যটা বুঝবে। ভূপৃষ্ঠে কি থাকে? উপকেন্দ্র, আর কেন্দ্র থাকে ভূগর্ভে। ব্যাপারটা কি না, যে অংশে ভূগর্ভের যে অংশে ভূমিকম্পের উদ্ভব হয় মানে ভূমিকম্পের সোর্স যেটা, সেটা হচ্ছে কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্পটা উৎপত্তি ঘটেছে। আর এই কেন্দ্র বরাবর উলম্বভাবে যদি আমরা ভূপৃষ্ঠে চলে যাই, দেখো ছবিতে দেখেছি কেন্দ্র বরাবর উলম্বভাবে গেছি, ভূপৃষ্ঠে গেছি, তো যে রেখাটা পাবো যেটা প্রথমে ভূপৃষ্ঠকে আঘাত করছে সেটা হয়ে যাবে উপকেন্দ্র। বোঝা গেল? তা যেইখানে ভূমিকম্পের উদ্ভব ঘটেছে ভূগর্ভে সেটা হয়ে গেল কেন্দ্র, আর কেন্দ্র বরাবর উলম্বভাবে ভূপৃষ্ঠে যেখানে ভূমিকম্পের প্রাচুর্য প্রথমে বেশি পাবো সেটা হয়ে যাবে উপকেন্দ্র। বোঝা গেল? তাহলে দুটো জায়গায় সবথেকে বেশি মানে জায়গাটা ক্ষতিগ্রস্ত করবে, একটা কেন্দ্র যেখানে উৎপত্তি ঘটবে আর উপকেন্দ্র অর্থাৎ যেখানে ভূপৃষ্ঠের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি করবে। তো ব্যাপারটা কি হয় না, কেন্দ্র বরাবর উলম্বভাবে আমায় যেতে হবে, যেখানে ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে সেই জায়গা বরাবর আমায় উলম্বভাবে ভূপৃষ্ঠের দিকে যেতে হবে। দিয়ে দেখব যে ওই জায়গাতে প্রথমে ভূমিকম্পের তরঙ্গ এসে পড়েছে, তাই এই জায়গাটা সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে। তো বুঝতে পারলে যে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র কি, যেখানে উৎপত্তি ঘটে সেটা কেন্দ্র, আর ভূপৃষ্ঠের যে জায়গায় প্রথমে আসে সেটা হচ্ছে উপকেন্দ্র। পরবর্তী দেখো সেই ভূমিকম্প তরঙ্গ, যেটা কপ্রকার? 3 প্রকার, পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। পি তরঙ্গ কি? পি তরঙ্গ হচ্ছে খুব দ্রুত গতিতে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, সেটা হলো পি তরঙ্গ। আর পি তরঙ্গ যে কোনো মাধ্যম দিয়ে যেতে পারে, সেটা কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক। এস তরঙ্গ পি তরঙ্গের থেকে কম দ্রুত সম্পন্ন একটা তরঙ্গ, অর্থাৎ এটা অতটাও দ্রুত নয়। আর এই তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, তরল আর গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না।
আর দেখো এল ওয়েভ, অর্থাৎ এল তরঙ্গ যেটাকে আমরা র্যালে তরঙ্গ বলি বা লাভ তরঙ্গ বলি, সেই তরঙ্গটা হচ্ছে সবথেকে বেশি বিধ্বংসী। অর্থাৎ এই তরঙ্গ যেখানে আছড়ে পড়বে সেই জায়গাটা সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এবার দেখো এই চ্যাপ্টারের একেবারে শেষ পর্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে দেখব সিসমোগ্রাফ আর সিসমোগ্রাম কি। তো সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প পরিমাপের একটি যন্ত্র। এই সিসমোগ্রাফে সিসমোগ্রাম বিষয়টি রয়েছে। ব্যাপারটা কি না, একটা ভারী যন্ত্র, যেই যন্ত্রের ওপর থেকে একটা ভারী ওজনের বল, লোহার বল ঝোলানো থাকে। সেই লোহার বলের সাথে একটা পেন কি করা থাকে, ঝোলানো থাকে। ঠিক তার নিচে রোল আকারে একেবারে ব্ল্যাঙ্ক কাগজ আটকে দেওয়া থাকে। এবার যখন ভূমিকম্প হয় তখন ওই পেনটি কাঁপতে থাকে, আর কাঁপতে থাকার সময় ওই যে রিংয়ে কাগজটা আছে, ওই কাগজটাতে কি করে না অনেক ওই তোমার দাগ কাটতে থাকে। বোঝা গেল? তো ওই যে সিসমোগ্রাম বিষয়টি, ওইটা হচ্ছে যে দাগ কাটার বিষয়, অর্থাৎ কাগজের ওপর পেনের যে দাগ, যেটা থেকে আমরা কি বুঝতে পারবো ভূমিকম্পের পরিমাপ, সেটা হলো সিসমোগ্রাম। সিসমোগ্রাফ একটি যন্ত্র, যে যন্ত্রে ভূমিকম্পে পরিমাপ করা যায়, আর তার সাথে জুড়ে থাকে সিসমোগ্রাফ, যে কাগজের ওপর ওই পেন দাগ কাটে। বোঝা গেল ব্যাপারটা? যে একটা ভারী যন্ত্র, যে যন্ত্রের ওপর থেকে একটা ভারী বল, যেটা লোহার বল, সেটা ঝোলানো থাকে, তার সাথে পেনটা আটকানো থাকে, আর তার ঠিক নিচে রিংয়ের মতো কি করে কাগজটা আটকানো থাকে, সেটা হচ্ছে সাদা ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এবার যখন ভূমিকম্প হয় তখন পেনটা নাড়তে থাকে আর ওই কাগজের ওপর দাগ কাটতে থাকে। এই যে দাগ কাটার বিষয়, সেটা হলো সিসমোগ্রাম। রিক্টার স্কেল কি? রিক্টার স্কেল হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার একক, অর্থাৎ কতটা পরিমাণে ভূমিকম্পটা হয়েছে সেটা মাপার একক কি? রিক্টার স্কেল। তো রিক্টার স্কেলের একটা উদাহরণ পেয়েছি আমরা, যেটা হচ্ছে 1960 সালে চিলির ভূমিকম্পের যে মাত্রা, সেটা 8.5। কোথা থেকে বোঝা গেছিল? রিক্টার স্কেল থেকে। তো এই রিক্টার স্কেলে 6-এর বেশি যাওয়া মানে সেটা কি প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে। বোঝা গেল? তো রিক্টার স্কেলে 6-এর বেশি যাওয়া মানে সেখানে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? তো প্রশান্ত মহাসাগরের চারিদিকে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে ঘিরে অনেক আগ্নেয়গিরি রয়েছে। ঠিক আছে, যে আগ্নেয়গিরি থেকে সবসময় অগ্নুৎপাত ঘটতে থাকছে, অর্থাৎ সক্রিয় আগ্নেয়গিরি। তাই এই জায়গাটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। নামটা ঠিক এই জন্য দেওয়া হয়েছে আগ্নেয় মেঘলা, অর্থাৎ এইখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে যেখান থেকে অনবরত অগ্নুৎপাত ঘটতে থাকছে। উদাহরণ হিসাবে জাপানের ফুজিয়ামা। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটি থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.lrnr.in, এই ওয়েবসাইটটাকে কি করবে, লক্ষ্য করবে। এখান থেকে তোমরা কি পেয়ে যাবে, এই সমস্ত নোট পেয়ে যাবে। ধন্যবাদ।